ভুটানের ইতিহাসের শুরুটা যেমন রহস্যময় তেমনি আধ্যাত্মিকতায় ঘেরা। প্রাচীনকালে এই ভূখণ্ডটি লো মুন বা দক্ষিণের অন্ধকার ভূমি হিসেবে পরিচিত ছিল, কারণ এখানকার দুর্গম পাহাড় ও গভীর অরণ্য। তবে ভুটানের প্রকৃত ইতিহাস সুসংহত হতে শুরু করে 7ম শতাব্দীতে, যখন তিব্বতী রাজা সোং-ত্সেন গাম্পো এখানে বিখ্যাত কুইচু লাখাং এবং জাম্বে লাখাং মন্দির নির্মাণ করেন। ভুটানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে 17 শতাব্দীতে, যখন তিব্বত থেকে আসা বৌদ্ধ সন্ন্যাসী ও সামরিক নেতা সাবদ্রুং নাওয়াং নামগিয়াল ভুটানকে একটি একক রাষ্ট্র হিসাবে ঐক্যবদ্ধ করেন। তিনি জং বা দুর্গভিত্তিক শাসন ব্যবস্থা চালু করেন এবং তিব্বতী আক্রমণ থেকে দেশকে রক্ষা করেন। তাকেই আধুনিক ভুটানের প্রতিষ্ঠাতা ধরা হয়। এরপর দীর্ঘকাল ভুটান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র হিসাবে শাসিত হওয়ার পর 1907 সালে উক-এন ওয়াংচুক প্রথম বংশানুক্রমিক রাজা হিসাবে অভিষিক্ত হন এবং ওয়াংচুক রাজবংশ প্রতিষ্ঠিত হয়। এই রাজতন্ত্রই আজও ভুটানকে আগলে রেখেছে। ভুটান তার দীর্ঘ ইতিহাসে কখনো কোনো বিদেশি শক্তির অধীনে যায়নি বা কলোনি হিসাবে শাসিত হয়নি, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় গৌরবের বিষয়। প্রাচীন তিব্বতী বৌদ্ধ ধর্মের সাথে এই ভূখণ্ডের মাটির যে মিলন ঘটেছিল, তার ফলে সৃষ্টি হয়েছে এক অনন্য সংস্কৃতি যা আজও বিদ্যমান। ভুটান দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত একটি স্থল বেষ্টিত দেশ। এর উত্তরে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমানা অবস্থিত। ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 4টি রাজ্য ভুটানের সীমান্ত জুড়ে রয়েছে। ভুটানের মোট আয়তন 38,394 বর্গ কিলোমিটার, প্রায় 14,824 বর্গ মাইল, যা আয়তনের দিক থেকে অনেকটা আমাদের বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সম্মিলিত আয়তনের কাছাকাছি। দেশটির ভৌগোলিক গঠন অত্যন্ত বৈচিত্র্যময়। এর দক্ষিণ অংশ সমতল এবং ক্রান্তীয় বনভূমিতে ঘেরা হলেও উত্তরে হিমালয়ের সুউচ্চ পর্বতমালাগুলো আকাশ ছুঁয়েছে। ভুটানের সবচেয়ে উঁচু পর্বতমালা হল গাংখার পুয়েনসাম, যার উচ্চতা 7,570 মিটার। মজার বিষয় হল এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, যা আজও কেউ জয় করতে পারেনি, কারণ ভুটানিরা পাহাড়কে দেবতার আবাসস্থল হিসেবে শ্রদ্ধা করে। দেশটির প্রায় 72% ভূমি বনভূমিতে ঢাকা, যা সংবিধান অনুযায়ী অন্তত 60% রাখা বাধ্যতামূলক। ভূ রাজনৈতিক দিক থেকে ভুটান ছোট হলেও চীন ও ভারতের মতো দুটি বৃহৎ শক্তির মাঝখানে অবস্থান করার কারণে এর গুরুত্ব অপরিসীম। ভুটানের সংস্কৃতি কেবল তাদের জীবনযাত্রার অংশ নয়, বরং এটি তাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। হিমালয়ের দুর্গম পাহাড়ের আড়ালে থাকায় এই দেশ দীর্ঘকাল বাইরের বিশ্বের প্রভাব থেকে মুক্ত ছিল, যার ফলে তারা এক বিশুদ্ধ বৌদ্ধ সংস্কৃতি ধরে রাখতে পেরেছে। ভুটানি সংস্কৃতির সবচেয়ে দৃশ্যমান দিক হল তাদের ঐতিহ্যবাহী পোশাক। পুরুষরা গো নামক এক ধরনের হাঁটু পর্যন্ত লম্বা পোশাক পরেন, যা কোমরে কেরা নামক বেল্ট দিয়ে বাঁধা থাকে। অন্যদিকে মহিলারা কিরা নামক গোড়ালি পর্যন্ত লম্বা পোশাক পরেন। সরকারি অফিস, স্কুল এবং বিশেষ উৎসবে এই পোশাক পরা বাধ্যতামূলক। ভুটানিদের স্থাপত্য শৈলীও অত্যন্ত নজরকাড়া। প্রতিটি ঘর বা জং নির্মাণের সময় কোনো নকশা বা লোহার পেরেক ব্যবহার করা হয় না, যা তাদের প্রাচীন কারিগরি দক্ষতার প্রমাণ দেয়। তাদের প্রধান উৎসব হল সেচু, যেখানে রঙিন মুখোশ পরে সন্ন্যাসীরা নাচেন এবং অশুভ শক্তির বিনাশের গল্প তুলে ধরেন। ভুটানের প্রতিটি কোণায় আপনি দেখবেন প্রার্থনার পতাকা পত করে উঠছে, যা বিশ্বাস করা হয় শান্তি ও সৌভাগ্য বয়ে আনে। তাদের সংস্কৃতিতে বড়দের সম্মান করা এবং আধ্যাত্মিকতাকে প্রাধান্য দেওয়া হয়। তিব্বতী বৌদ্ধ ধর্মের ডরককুপা বংশের অনুসারী হওয়ায় তাদের প্রতিটি কাজে ও চিন্তায় অহিংসার প্রতিফলন দেখা যায়। এমনকি তারা শিকার করা বা মাছ ধরা নিষিদ্ধ করে প্রকৃতির সাথে একত্র হয়ে থাকতে ভালোবাসে। এই অনন্য সংস্কৃতি ভুটানকে পৃথিবীর 8-10টা দেশ থেকে আলাদা করে তুলেছে। পৃথিবীর অধিকাংশ দেশ
যেখানে তাদের উন্নতির পরিমাপ করে জিডিপি বা মাথাপিছু আয় দিয়ে ভুটান সেখানে সম্পূর্ণ আলাদা এক পথে হাঁটে। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক 1972 সালে ঘোষণা করেছিলেন যে মোট জাতীয় উৎপাদনের চেয়ে মোট জাতীয় সুখ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চিন্তাধারা থেকে জন্ম নেয় গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জিএনএইচ ধারণাটি। এটি মূলত 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে: টেকসই আর্থসামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সুশাসন। ভুটান বিশ্বাস করে মানুষের কেবল বস্তুগত উন্নতি বা টাকা থাকলেই হবে না, যদি তার মানসিকতা শান্তি না থাকে। এই লক্ষ্য বাস্তবায়নে ভুটান সরকার বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রদান করে এবং পরিবেশ রক্ষার জন্য কঠোর আইন মেনে চলে। ভুটানই বিশ্বের একমাত্র দেশ যেটি কার্বন নেগেটিভ, অর্থাৎ তারা যতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে তার চেয়ে অনেক বেশি শোষণ করে নেয় তাদের বিশাল বনভূমি। ভুটানিদের সুখী হওয়ার অন্যতম কারণ হল তাদের চাহিদাহীন সহজ জীবন এবং প্রকৃতির সাথে গভীর সখ্যতা। তারা বিশ্বাস করে বনের প্রাণী, নদী এবং পাহাড়ের যত্ন নেওয়ার মাধ্যমেই মানুষের মুক্তি সম্ভব। যদিও আধুনিকতা বা ইন্টারনেটের ছোঁয়া সেখানে দেরিতে পৌঁছেছে, তবুও তারা তাদের মূল দর্শন থেকে বিচ্যুত হয়নি। জিএনএইচ এর এই মডেলটি আজ সারা বিশ্বের অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের শেখায় উন্নয়ন মানে কেবল ইট পাথরের দালান নয়, বরং মানুষের হাসি আর সুস্থ পৃথিবী। ভুটানকে বলা হয় পৃথিবীর শেষ স্বর্গ। দেশটির পর্যটন নীতি অত্যন্ত সুশৃঙ্খল। তারা হাই ভ্যালু লো ভ্যালু নীতি অনুসরণ করে, যাতে অতিরিক্ত পর্যটকের চাপে পরিবেশ বা সংস্কৃতির ক্ষতি না হয়। ভুটানের সবচেয়ে আইকনিক দর্শনীয় স্থান হল পারোতাংসাং বা টাইগার্স নেস্ট মনাস্ট্রি। এটি পাহাড়ের প্রায় 3000 ফুট উঁচুতে একটি খাড়া পাহাড়ের গায়ে ঝুলে আছে, যা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। কথিত আছে 8ম শতাব্দীতে গুরু পদ্ম সম্ভব বাঘের পিঠে চড়ে এখানে এসে ধ্যান করেছিলেন। ভুটানের রাজধানী থিম্পু পৃথিবীর অন্যতম বিরল রাজধানী, যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করে। থিম্পুর পাহাড়ের উপরে থাকা বুদ্ধ ডরডেনমা বা বিশাল সোনালী বুদ্ধ মূর্তি পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া পুনেখা জং, যা দুটি নদীর মোহনায় অবস্থিত, তার স্থাপত্য শৈলী এবং শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। পর্যটকদের জন্য দুচুলা পাস এক স্বর্গীয় জায়গা, যেখান থেকে পরিষ্কার দিনে হিমালয়ের বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যায়। ভুটানে বেড়াতে গেলে আপনাকে কেবল দর্শনীয় স্থান নয়, বরং তাদের প্রতিটি শহরের পরিচ্ছন্নতা এবং শান্ত পরিবেশ মুগ্ধ করবে। তবে পর্যটকদের জন্য ভুটানে ভ্রমণ কিছুটা ব্যয়বহুল, কারণ পরিবেশ রক্ষার জন্য প্রতিটি পর্যটককে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি বা এসডিএফ দিতে হয়। এই অর্থ দেশের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে ব্যয় করা হয়। আপনি যদি কোলাহলমুক্ত পাহাড়, মেঘের লুকোচুরি আর আধ্যাত্মিক শান্তি খোঁজেন, তবে ভুটান আপনার জন্য সেরা গন্তব্য। ভুটানিদের খাদ্যাভ্যাস তাদের জলবায়ু ও সংস্কৃতির মতোই স্বতন্ত্র ও সাহসী। ভুটানের খাবারের কথা বলতে গেলে প্রথমে যে নামটা আসে তা হলো এমাদাস্তি। এটি ভুটানের জাতীয় খাবার, যা মূলত প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা এবং স্থানীয় চিজ বা পনির দিয়ে তৈরি করা হয়। মজার ব্যাপার হলো ভুটানিদের কাছে মরিচ কোনো মশলা নয়, বরং এটি একটি প্রধান সবজি। আপনি ভুটানের যেখানে যান না কেন, লাল বা সবুজ মরিচের এই জালপত্রী আপনার পাতে পড়বেই। তাদের আরেকটি জনপ্রিয় খাবার হলো কেওয়াদাস্তি, যা আলু ও চিজ দিয়ে তৈরি এবং এটি তুলনামূলক কম ঝাল। ভুটানিরা তাদের খাবারে প্রচুর পরিমাণে লাল চাল বা রেড রাইস ব্যবহার করে, যা হিমালয়ের উচ্চতায় জন্মানো এক চাল এবং এটি অত্যন্ত পুষ্টিকর। এছাড়া মাংসের পদের মধ্যে শূকরের মাংস ও লাল মরিচ এবং সিকাম্পা অত্যন্ত জনপ্রিয়। তিব্বতী প্রভাবে ভুটানে মোমো এবং থুকপা বেশ জনপ্রিয় হলেও তাদের নিজস্ব রান্নার ধরনে আলাদা স্বাদ পাওয়া যায়। পানীয় হিসাবে ভুটানিরা সুজা বা বাটার টি পান করতে খুব পছন্দ করে, যা লবণ, মাখন এবং চা পাতা দিয়ে তৈরি করা হয়। এটি পাহাড়ি ঠান্ডায় শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে।
এছাড়া আরা নামক এক ধরনের স্থানীয় অ্যালকোহল তাদের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। ভুটানিরা সাধারণত হাতে করে এবং মাটিতে বসে পরিবারের সবাই মিলে খাবার খেতে পছন্দ করে, যা তাদের সামাজিক বন্ধন ও সরল জীবনযাত্রার প্রতিফলন ঘটায়। ভুটানের অর্থনীতি মূলত জলবিদ্যুৎ, কৃষি এবং পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। হিমালয় থেকে নেমে আসা খরস্রোতা নদীগুলো থেকে উৎপন্ন বিদ্যুৎ তারা ভারতে রপ্তানি করে, যা তাদের আয়ের একটি বড় উৎস। ভুটানের প্রায় 60% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। তবে মজার বিষয় হলো ভুটান বিশ্বের প্রথম দেশ হিসাবে শতভাগ অর্গানিক কৃষির লক্ষ্য নিয়ে কাজ করছে। এখানকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত সাদামাটা এবং ঐতিহ্যের প্রতি দায়বদ্ধ। তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে নয়, বরং প্রকৃতিকে সম্মান করে টিকে আছে। ভুটানে কোনো গৃহহীন মানুষ নেই, কারণ রাজার নির্দেশে ভূমিহীনদের গড় ও জমি প্রদান করা হয়। আধুনিক ভুটান আজ শিক্ষার দিকে অনেক এগিয়ে গেছে। এখানে উচ্চ শিক্ষা পর্যন্ত ফ্রিতে পড়ার সুযোগ রয়েছে। 1999 সালের আগে ভুটানে টেলিভিশন এবং ইন্টারনেট নিষিদ্ধ ছিল, যা দেশটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রেখেছিল। কিন্তু বর্তমানে তারা আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিচ্ছে এবং একই সাথে তাদের নিজস্ব স্বকীয়তাও বজায় রাখছে। ভুটানিরা তাদের পরিবেশ নিয়ে এতটাই সচেতন যে সারা দেশে প্লাস্টিক ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের জীবনযাত্রায় তারা হুরু নেই, প্রতিযোগিতার চেয়ে মানসিক শান্তি সেখানে বড়। রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ ঘটলেও ভুটানের জনগণ তাদের রাজার প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করে। আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভুটানের প্রতিটি নাগরিক তাদের সংস্কৃতি, নীতি ও নৈতিকতাকে আগলে রাখে, যা বর্তমান বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ।